আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ কাকলি খাতুন, সহকারী শিক্ষক, কমলপুর উচ্চ বিদ্যালয়, পাবনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, আমি আজ বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ নিয়ে, অর্থাৎ দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের দশম অধ্যায়ের বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের বাংলাদেশ সরকারের আয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। দেখো যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। এই দেশের উন্নয়ন করার জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার কোন কোন খাতে ব্যয় করে থাকে সেই ব্যয়ের খাতসমূহ তোমরা প্রথমে দেখো যে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতসমূহর মধ্যে হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি, 2 নম্বরে আছে প্রতিরক্ষা, 3 নম্বরে আছে জনপ্রশাসন, 4 নম্বরে আছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা, 5 নম্বরে কৃষিভিত্তিক শিল্প ও কৃষি গবেষণা, 6 নম্বরে জনস্বাস্থ্য, 7 নম্বরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, 8 নম্বরে আছে বিদ্যুৎ ও জ্বালানি, 9 নম্বরে আছে পরিবহন ও যোগাযোগ, 10 নম্বরে আছে দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান, 11 নম্বরে আছে ঋণ ও সুদ পরিশোধ, 12 নম্বরে আছে শিল্প ও অর্থনৈতিক সেবাসমূহ, 13 নম্বরে আছে পরিবেশ ও বন, 14 নম্বরে আছে বিনোদন সংস্কৃতি ও ধর্ম, 15 নম্বরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা প্রথমেই শিক্ষা ও প্রযুক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষা ও প্রযুক্তি, বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম একটি প্রধান খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। আমরা জানি যে বাংলাদেশ সরকার মানব সম্পদ তৈরির জন্য প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন, কারিগরি শিক্ষা প্রসার, নারী শিক্ষার উন্নয়ন, শিক্ষা বৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ইত্যাদি খাতে অর্থ ব্যয় করে থাকে। এছাড়াও আমরা জানি যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির সাথে শিক্ষার সমন্বয় ঘটিয়ে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় এবং বর্তমান যুগ উপযোগী করে তোলা যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে 2 নাম্বার প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা খাত, আমরা জানি যে একটি দেশের সরকার দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা খাত পরিচালনা করে থাকেন। প্রতিরক্ষা খাতের মধ্যে আছে যে দেশকে বহিঃশত্রুর হাত থেকে বা বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধের সরঞ্জাম, এরপরে প্রতিরক্ষা বাহিনীদের প্রশিক্ষণ, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের প্রশিক্ষণ, তাদের বাসস্থান ইত্যাদির জন্য এই খাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এই খাতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই খাতে আরও কিছু ব্যয় হয় যেগুলো জনস্বার্থ নিরাপত্তার জন্য বা নিরাপত্তাজনিত কারণে সেই ব্যয়গুলো বাজেটে বরাদ্দ হয় না, অর্থাৎ এটা অপ্রকাশিত থেকে যায়, মানুষের সামনে, জনগণের সামনে এটা প্রকাশ পায় না। তাই সরকারের অন্যতম একটি ব্যয়ের খাত হচ্ছে প্রতিরক্ষা খাত। এরপরে আসছে দেখো জনপ্রশাসন। আমরা জানি যে বাংলাদেশ সরকার রাষ্ট্র পরিচালনার জন্য বা যে কোনো দেশের সরকার রাষ্ট্র পরিচালনার জন্য জনপ্রশাসন পরিচালনা করে থাকেন। সেই জনপ্রশাসন পরিচালনা করার জন্য
পরিচালনা করে থাকেন। পরিচালনা করার জন্য বা প্রশাসন বিভাগে কর্মরত বিভিন্ন কর্মচারীদের বেতন ভাতা, তাদের চিকিৎসা, তাদের বাসস্থানের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। জনশৃঙ্খলা, 4 নম্বর হচ্ছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা। আমরা জানি যে দেশের অভ্যন্তরে, যে কোনো দেশের অভ্যন্তরে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী, অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তুলতে তাদের প্রশিক্ষণ, তাদের বাসস্থান, তাদের অন্যান্য সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রশিক্ষণের জন্য সরকারকে কি করতে হয়? প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এরপরে আসছে যে কৃষিভিত্তিক 5 নম্বর দেখো যে কৃষিভিত্তিক শিল্প ও কৃষি গবেষণা। আমরা জানি কি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় 85% লোক গ্রামে বাস করে এবং এরা কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি খাতে বাংলাদেশ সরকার কৃষির সম্প্রসারণ, কৃষির উন্নত প্রযুক্তি ব্যবহার, কৃষি গবেষণা, কৃষি শিল্পের উন্নয়ন ইত্যাদির জন্য কি করে সরকার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এটা সরকার বর্তমানে কি করছে যে বাজেট ছাড়াও তার কি করে যে ঋণ ভর্তুকি, বরাদ্দ ছাড়া কি করে ঋণ, কৃষি ঋণ এবং ভর্তুকি প্রদান করে থাকে। এছাড়াও 2007-08 অর্থ বছরে প্রথম দেশের সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার কৃষি গবেষণা জন্য অর্থ বরাদ্দ দিয়ে থাকেন বা কৃষি গবেষণার জন্য সরকার প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করে থাকেন। এরপরে আসে জনস্বাস্থ্য। জনগণের সুচিকিৎসার জন্য হাসপাতাল ও মেডিকেল কলেজ গঠন করতে হয়। মেডিকেল কলেজের মাধ্যমেই আমাদের চিকিৎসকরা প্রশিক্ষণের মাধ্যমে, লেখাপড়া করে প্রশিক্ষণের মাধ্যমে কি করে আমাদের চিকিৎসা দিয়ে থাকেন। এই জন্য বাংলাদেশ সরকারকে কি করতে হয় যে জনস্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, জনগণের চিকিৎসার জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ ইত্যাদি তৈরি করতে হয় এবং স্থাপন করতে হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান, মহামারীর সময় জরুরি ব্যবস্থা। এরপরে কি বলছে যে ডাক্তার, নার্স এবং তাদের প্রশিক্ষণের জন্য, তাদের বাসস্থানের জন্য, তাদের বেতন ভাতার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। এছাড়াও বর্তমান সরকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন এবং সেখানে একজন করে এমবিবিএস ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছেন, যার কারণে এই জনস্বাস্থ্য খাতে ব্যয়ের পরিধি বেড়ে গেছে এবং সরকার প্রচুর পরিমাণে অর্থ এই জনস্বাস্থ্য খাতে ব্যয় করে থাকেন। এরপরে আসছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ। আমরা সামাজিক নিরাপত্তা, সামাজিকভাবে যারা অসহায়, দরিদ্র, তাদেরকে সামাজিক নিরাপত্তা ও কল্যাণের জন্য বাংলাদেশ সরকার অর্থাৎ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কি করার জন্য ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য সরকার সামর্থ্য অনুযায়ী সামাজিক বেষ্টনী যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অ্যাসিডগ্ধ নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি বড় অর্থ ব্যয় করে থাকেন। এদের জন্য আবাসন প্রকল্প এবং আপনারা জানেন যে রেশনিক পদ্ধতি চালু করেছেন বাংলাদেশ সরকার এবং প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে যে দুর্যোগগুলো হয়ে থাকে সেই দুর্যোগগুলো মোকাবেলার জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।
বিদ্যুৎ, বাংলাদেশ সরকার, আমরা জানি যে বাংলাদেশ সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, বিদ্যুতের বিতরণ, সঞ্চালন ও বৃদ্ধিকরণ, নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠন প্রভৃতি প্রতিরক্ষা কি বলছে যে প্রতি বছর সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি খাতেও সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এরপরে আসছে 9 নম্বরে পরিবহন ও যোগাযোগ। আমরা জানি যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে একটি দেশের উন্নয়ন কখনোই সম্ভব হয় না। তাই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারকে প্রচুর পরিমাণে অর্থ, এই যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশ যাতায়াত যোগাযোগ পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার সড়ক, রেলপথ, নৌ পরিবহন, বেসামরিক বিমান ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প এবং সেতু বিভাগের মাধ্যমে এই অর্থটা ব্যয় করে থাকেন। অর্থাৎ সড়ক, নৌ এবং বিমান ও পর্যটন ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয়, রাস্তাঘাট যদি ভালো না হয়, পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে একটি দেশের উন্নয়ন কখনোই সম্ভব হয় না। তাই এদেশের সরকার পরিবহন ও যোগাযোগ খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান। আমরা জানি যে ন্যাশনাল সার্ভিস, বাংলাদেশের বর্তমান সরকার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর একটি স্বল্প শিক্ষিত লোক বা স্বল্প শিক্ষিত লোকদের নিয়ে কি করছে, একটি অস্থায়ী ভিত্তিতে নানারূপ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান উদ্যোগ গঠন করেছেন। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি যেমন টিআর, খয়রাতি, জিআর, ভিজিএফ, কর্মসংস্থান বা ভিজি প্রতি বছর সরকার 10 মেট্রিক টন অধিক খাদ্যশস্য বিতরণ করে থাকেন। সেটা আমরা এই যে ভিজিএফ কার্ড বলে থাকি বা খয়রাতি বলে থাকি, কর্মসূচি রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর এর মাধ্যমে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। এখানে সরকার প্রচুর দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের সৃষ্টি প্রকল্পের মাধ্যমেও সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে ঋণ ও সুদ পরিশোধ। আমরা জানি প্রত্যেক দেশের উন্নয়নের জন্য সেই দেশের সরকার দেশের ভিতরে এবং বহির্বিশ্ব থেকে ঋণ নিয়ে থাকে। দেশের উন্নয়নের সাথে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে কোনো দেশ থেকে বাংলাদেশ সরকার বা ওই দেশের সরকার কি করে, বাংলাদেশ সরকার ঋণ নিয়ে থাকে। এই ঋণ ও সুদ পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এরপরে আসছে শিল্প ও অর্থনৈতিক সেবা সমূহ। দেশের শিল্প ও অর্থনৈতিক সেবা খাতের উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। অর্থাৎ শিল্প অর্থনৈতিক সেবা সমূহ খাতে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই অর্থটা ব্যয় করে থাকেন। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি খাতে, শিল্প খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ ও আর্থিক প্রতিষ্ঠানকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পুনরঅর্থ পরিকল্পনা গ্রহণ করেছেন। দেখো যে শিল্প অর্থনৈতিক খাতে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
পরিবেশ আমরা জানি যে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 25% বনাঞ্চল থাকা প্রয়োজন। বন কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা অর্থাৎ পরিবেশকে সুস্থ রাখার জন্য বন আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ সরকার বন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে, বনের মান উন্নয়ন, সংরক্ষণ, মান উন্নয়ন, শিল্প দূষণ থেকে রক্ষা, তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য সংশোধনাগার স্থাপন ইত্যাদি বহুমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই পরিবেশ ও বন রক্ষার জন্য। এরপরে এসছে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম। বিনোদন, সংস্কৃতি ও ধর্মের মধ্যে আছে বিনোদনের মধ্যে যেমন বিভিন্ন পর্যটন এলাকা আছে যেখানে দর্শক বিনোদনের জন্য যায়, পার্ক স্থাপন, পর্যটন কেন্দ্র স্থাপন, যেখান থেকে সরকারের কি হয়, ব্যয় হয়, প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। এরপর আসে ধর্ম, দেশের তথ্য সংস্কৃতি, ধর্ম ও যুব এবং ক্রীড়া উন্নয়নে প্রতি বছর ক্রীড়া উন্নয়ন অর্থাৎ খেলাধুলার উন্নয়ন, খেলাধুলা, ধর্ম এবং সংস্কৃত তথ্য এবং বিনোদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। এরপরে আসছে যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে স্থানীয় সরকার পরিচালনার যেমন মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার, অর্থাৎ এদের মাধ্যমে এই গ্রামীণ পল্লী মানে আমরা জানি যে গ্রামীণ সমাজের উন্নয়নের জন্য এবং যে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের অধীনেও সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন। এছাড়াও আমরা জানি উল্লেখযোগ্য খাতগুলো ছাড়া বাংলাদেশের আরও কয়েকটি খাত আছে যেমন শিশু ও মহিলা ও শিশু বিষয়ক এবং পানি সম্পদ ও মৎস্য, প্রাণী সম্পদ, গৃহায়ন, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা। সরকার হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের রাজস্ব খাত থেকে প্রতি বছরে যে আয় করা হয় সেই অর্থ এই বাংলাদেশ সরকারের বিভিন্ন খাতে ব্যয় করে থাকেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ দেখলাম যে বাংলাদেশ সরকার যে আয় করেন সেই আয় থেকে আবার প্রচুর পরিমাণে অর্থ সরকারকে ব্যয় করতে হয় এই দেশের উন্নয়নের জন্য। এই দেশের মানুষ যাতে শান্তি থাকতে পারে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে পারে, শিক্ষার মান উন্নয়ন হতে পারে। তাই আমরা আজকে ব্যয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস কেমন লাগলো? নিশ্চয়ই আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং পরবর্তী এই ক্লাসটা দেখবে এবং পরবর্তীতে তোমাদের আবার যে পরের বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।